তোমাদের মহাকর্ষ অধ্যায়টি সেমিস্টার 2তে আছে। আজকে এই মহাকর্ষ চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন সমাধান করব। যার প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, একটি বস্তুর পৃথিবীর ওপর মানে ভূপৃষ্ঠে ওজন দেওয়া আছে 63 নিউটন। এবার যদি তুমি ওই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় নিয়ে যাও, তাহলে বস্তুর ওজন কত হবে? তো প্রথম কথা হচ্ছে, এই যে বস্তুর ওজনটা কার উপর নির্ভর করে? বস্তুর ওজন আমরা জানি W বস্তুর ভর গুণিতক অভিকর্ষ ত্বরণ জি। এবার তো উচ্চতায় নিয়ে গেলে বস্তুর ওজন কত হবে, মানে পরিবর্তন হবে বলেছে। তাহলে এখানে দেখো, এই যে ওজনটা কার কার উপর ডিপেন্ড করে? বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। আমরা জানি বস্তুর ভর কনস্ট্যান্ট, তাহলে পরিবর্তন হবে জি। তো উচ্চতার সঙ্গে জি এর পরিবর্তন হয়, সেটা আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠব তত তার অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে। তো সেই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি হয়? জি ইকালস টু GM/r², যেখানে জিটা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, এমটা হচ্ছে পৃথিবীর ভর, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবার তুমি যদি বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে যাও, তাহলে এই উচ্চতায় নিয়ে গেলে তখন জি প্রাইম কত হচ্ছে? GM/r+h² ঠিক আছে। এখানে দেখো এইচ কত বলেছে? বলেছে যে পৃথিবীর যা ব্যাসার্ধ হবে তার অর্ধেক উচ্চতা। পৃথিবীর ব্যাসার্ধকে তুমি আর ধরেছো, তাহলে এখানে এইচটা হচ্ছে গিয়ে r/2। তাহলে এইচের জায়গায় যদি r/2 বসিয়ে দাও, তাহলে G/m r/2 তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা GM, এটা হবে তাহলে 3/2r²। তাহলে এইটা যদি হয় তাহলে 3×3 = 9, 4, তাহলে 4/9 GM/r²। আর খেয়াল করে দেখো GM/r² কত আছে? জি আছে। তাহলে তুমি পাচ্ছ G প্রাইম ইকালস টু 4/9 জি। ঠিক আছে, তাহলে তুমি পাচ্ছ G প্রাইম ইকালস টু 4/9 জি। এবার দেখো, এটা হচ্ছে ভূপৃষ্ঠ ওজন W ইকালস টু mg। এবার এই উচ্চতায় তাহলে ওজন কত হবে? W প্রাইম। তাহলে W প্রাইম ইকালস টু হবে m ইন্টু জি প্রাইম। জি প্রাইম কত দেওয়া আছে? 4/9 ইন্টু জি, বা তুমি একটু এদিকে নিয়ে যাও, 4/9 m ইন্টু জি। তাহলে এই mg কত দেওয়া আছে? এই mg দেওয়া আছে 63 নিউটন। তাহলে 4/9 ইন্টু 63, তাহলে 9 × 7 = 63, তাহলে তুমি পাচ্ছ 28 নিউটন। তাহলে তুমি যদি পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় তুলে নিয়ে যাও, বস্তুটার ওজন কিন্তু পরিবর্তিত হয়ে যাবে কত? 28 নিউটন। এবার এই 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, একই ভরের দুটি উপগ্রহ এ ও বি পৃথিবীর চারিদিকে যথাক্রমে আর এবং 3r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করেছে। এবার উপগ্রহ দুটির গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত নির্ণয় করছে। তাহলে আমাদের জানতে হবে যে গতিশক্তি এবং উপগ্রহের গতিশক্তি এবং স্থিতিশক্তির মান কত। তুমি ধরো যদি এটা পৃথিবীর চারিদিকে আর ব্যাসার্ধের আর এটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর, এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি প্রদক্ষিণ করে, তবে তার গতিশক্তি হয় প্লাস GM/2r, যেখানে বোঝা যাচ্ছে জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হচ্ছে পৃথিবীর ভর, ছোট এমটা হচ্ছে উপগ্রহের ভর, আর আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আর স্থিতিশক্তি সেটা হয় মাইনাস জি বড় এম ছোট m/r। বুঝা গেছে? মানে তোমার জিটা মহাকর্ষীয় ধ্রুবক, জিটা হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক, বড় এম আবার সেই পৃথিবীর
ভর, ছোট এমটা হচ্ছে গিয়ে তোমার উপগ্রহের ভর, আর ছোট আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে যদি হয় তাহলে গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত তোমাকে বার করতে বলেছে। এবার দেখো এই যে গতিশক্তি আর স্থিতিশক্তি সেটা নির্ভর করছে কার কার উপরে, উপগ্রহটার ভর আর উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধের উপরে নির্ভর করছে। তুমি এখানে খেয়াল করে দেখো যে দুটো উপগ্রহ দেওয়া হয়েছে সেই দুটো উপগ্রহের ক্ষেত্রে কী আছে বলো তো, ভর কিন্তু সেম আছে, খালি চেঞ্জ হচ্ছে কি তার ব্যাসার্ধটা, কক্ষপথের ব্যাসার্ধটা চেঞ্জ হচ্ছে। মানে গতিশক্তি যদি কে বলি তাহলে কে প্রপোর্শনালস টু 1/r, ইপি মানে এটাকে যদি স্থিতিশক্তি বলা হয় সেটাও কিন্তু 1/r, তাই না? তাহলে দেখো তুমি যদি এ ও বির গতিশক্তির অনুপাত বার করতে চাও তাহলে কত হবে, কে এ বাই কে বি ইকুয়ালস টু হবে আর বি বাই আর এ। আর বি কত আছে 3r, এটা আছে আর, তাহলে কত হচ্ছে 3/1, মানে তুমি পাচ্ছ 3:1। তাহলে স্থিতিশক্তিও দেখো সেই কক্ষপথের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তাহলে সেক্ষেত্রেও তার অনুপাত হবে কত, একই 3:1 অনুপাত হবে। মানে দুটো উপগ্রহের গতিশক্তি এবং স্থিতিশক্তির অনুপাত একই হবে 3:1, কারণ এক্ষেত্রে ভরটা হচ্ছে ধ্রুবক, শুধুমাত্র ব্যাসার্ধের উপর নির্ভর করছে, ব্যাসার্ধের ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, আর দুজনের ব্যাসার্ধ অনুপাত হচ্ছে 1:3, তাকে উল্টে দিলে 3:1, মানে ব্যস্তানুপাতিক। বোঝা গেল? এটা হচ্ছিল 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় কোনো বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির মান চাঁদের পৃষ্ঠে মহাকর্ষীয় স্থিতিশক্তির মানের সঙ্গে সমান হবে। আর একটা বলে দেওয়া হয়েছে চাঁদ আর পৃথিবীর ভর আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, বলেছে যে পৃথিবীর ভরটা চাঁদের ভরের 80 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধটা চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, ঠিক আছে। আর দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধটা দেওয়া আছে 6400 কিলোমিটার। এবার দেখো কোনো বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির মান কতটা হয়, সেইটার ফর্মুলা হচ্ছে, তাহলে স্থিতিশক্তির ফর্মুলা এর আগের প্রবলেমে করলাম যে মাইনাসটা আমি দিলাম না, তাহলে ইপি ইকালস টু জাস্ট মানটা নিলাম, মাইনাসটা আকর্ষণ বলের জন্য আসে, জি বড় এম ছোট এম বাই আর। এই আরটা কি, আরটা হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, এটা মানে পৃথিবীর কেন্দ্র বা যে কোনো গ্রহের কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব, ঠিক আছে। এবার দেখো বলেছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, আমি ধরে নেব কত উচ্চতায় বলতে পৃথিবী পৃষ্ঠ থেকে, এই পৃথিবী পৃষ্ঠ যদি এটা হয়, এটা কেন্দ্র থেকে তো ব্যাসার্ধ আর, সেখান থেকে ধরে নেব কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে, বস্তুটা এইচ উচ্চতায় আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার স্থিতিশক্তি কত হবে, তাহলে ইপি ইকুয়ালস টু জি বড় এম মানে এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে বস্তুর ভর বাই আর প্লাস এইচ, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো আমরা সাধারণত জানি যে পৃথিবীর আকর্ষণ বল বেশি, তাই পৃথিবীর কী হবে, এই স্থিতিশক্তির মানটা বেশি হবে ভূপৃষ্ঠে, আর যত উপরের দিকে নিয়ে যাব তার স্থিতিশক্তির মান কমতে থাকবে। আর চাঁদের তো কী হয়, চাঁদের তোমার মহাকর্ষীয় স্থিতিশক্তির মান কম হয়, কারণ তার ব্যাসার্ধ বা তার যে ভর অনেক কম, ঠিক আছে। এই কারণে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উপরে নিয়ে গেলে বা কিছুটা উপরে নিয়ে গেলে যা স্থিতিশক্তি হবে সেইটা চাঁদের ভূপৃষ্ঠের স্থিতিশক্তির সঙ্গে সমান হবে। তো আমি সেই উচ্চতাটা বার করব যে কত উচ্চতায় নিয়ে গেলে চাঁদের পৃষ্ঠে কোনো বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তি সমান হবে। তাহলে চাঁদের পৃষ্ঠে যে স্থিতিশক্তি তার ফর্মুলা তাহলে কী হবে, ইপি, এটা যদি মুন লিখো তাহলে তোমার জি এম প্রাইম দিয়ে দিলাম, এম প্রাইমটা হচ্ছে গিয়ে তোমার চাঁদের ভর, এম প্রাইম চাঁদের ভর, এম তো বস্তুর বাই আর, আরটা আর প্রাইম, ওকে। এবার বলেছে কি দুটা সমান হবে, তাহলে অতএব জি এম বাই আর প্লাস এইচ ইকুয়ালস টু জি
এম প্রাইম এম বাই আর প্রাইম, এম এম কেটে দাও, জি জি কেটে দাও, এম বাই এম প্রাইম ইকুয়ালস টু আর প্লাস এইচ বাই আর প্রাইম। ঠিক আছে, তাহলে এম বাই এম প্রাইম আর প্লাস এইচ বাই আর প্রাইম। আচ্ছা দেখো এমটা কি বলেছে, বলেছে পৃথিবীর ভর চাঁদের ভরের 80 গুণ। তাহলে তুমি এখানে লিখতে পারো 80 এম প্রাইম, 80 এম প্রাইম, 80 এম প্রাইম বাই এম প্রাইম, এটা কাটা কাটা হবে, তাহলে আর প্লাস এইচ। আবার এইখানে দেখো এখানে আমি চাঁদের ভরটা বসিয়ে দেবো, চাঁদের ব্যাসার্ধটা বসিয়ে দেবো। বলেছে ব্যাসার্ধটা চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় সেটা হবে 4 আর প্রাইম। এটা বলেছে যে পৃথিবীর ব্যাসার্ধটা চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে আর প্রাইম ইকুয়ালস টু আর বাই 4। তাহলে এখানে আমি কি বসিয়ে দেবো, আর বাই 4। ঠিক আছে, আর বাই 4, তাহলে এই দিকে নিয়ে যাব, গুণ হবে, তাহলে আর প্লাস এইচ সমান 80 ইন্টু আর বাই 4, মানে তাহলে 20। এদিকে চলে আসো, তাহলে 20 আর, এখানে লিখছি আর প্লাস এইচ ইকুয়ালস টু 20 আর, তাহলে 19 আর সমান হচ্ছে এইচ, তাহলে এইচ সমান হচ্ছে 19 আর, তাহলে 19 ইন্টু 6400 কিলোমিটার। তাহলে এটা মাল্টিপ্লাই করলে তুমি পেয়ে যাবে যে এত উচ্চতায় যদি কোনো বস্তুকে নিয়ে যাও তাহলে তার স্থিতিশক্তি যা হবে সেটাই হবে, মানে চাঁদের পৃষ্ঠের স্থিতিশক্তি। কতটা কম হয় ভেবেছো, মানে ব্যাসার্ধের 19 গুণ উপরে তুলতে হবে, পৃথিবীর ব্যাসার্ধের 19 গুণ উপরে তুললে সেখানে যদি বস্তু রাখো তার যা স্থিতিশক্তি হবে সেটাই হবে চাঁদের পৃষ্ঠে স্থিতিশক্তি। এটা ছিল তোমার 3 নম্বর অঙ্ক। তার দেখো 4 নম্বর কোশ্চেনটা দিয়েছে, এটা মুক্তিবেগের কোশ্চেন, যে বলেছে 10 কেজি একটা ভরের বস্তু আছে, এই 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর মহাকর্ষে আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে হবে, তাহলে তাকে একটা শক্তি দিতে হবে। তো সেই শক্তিটা কত, তো সেই শক্তিটা কত আমাকে বার করতে হবে। বস্তুটা যখন আর ব্যাসার্ধে পৃথিবীর পৃষ্ঠে যখন থাকে তখন কি করে বস্তুকে পৃথিবী একটা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ করে রাখে। এবার এই আকর্ষণ বল দ্বারা আবদ্ধ করার জন্য এর মধ্যে একটা ঋণাত্মক শক্তি সঞ্চিত থাকে বা ঋণাত্মক শক্তি থাকে এর, সেটা হচ্ছে স্থিতিশক্তি। কত হয়, ইপি ইকুয়ালস টু মাইনাস জি বড় এম ছোট এম বাই আর। এবার দেখো, এবার এই যে শক্তিটা এটা হচ্ছে ঋণাত্মক শক্তি। কী জন্য ঋণাত্মক শক্তি, কারণ হচ্ছে এর আকর্ষণ বল দ্বারা আবদ্ধ আছে। এবার তুমি যদি এই বস্তুটাকে পৃথিবীর আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে চাও তাহলে এর যে শক্তিটাকে ন্যূনতম তোমাকে কী করতে হবে, শূন্য করতে হবে, মানে ধনাত্মকে নিয়ে যেতে হবে। যদি ন্যূনতম এর শক্তি শূন্য করা যায় তাহলে বস্তুটা পৃথিবীর আকর্ষণ বলের বাইরে চলে যাবে। ঠিক আছে, দেখো এখন যখন পৃথিবীর পৃষ্ঠে আছে তার শক্তিগত মাইনাস জিএমএম বাই আর, তাহলে একে কতটা পরিমাণ শক্তি দিলে এর শক্তি শূন্য হবে, নিশ্চয়ই একে শক্তি দিতে হবে, প্রয়োজনীয় শক্তি হচ্ছে প্লাস জি বড় এম ছোট এম বাই আর। তো এই পরিমাণ যদি শক্তি একে দিয়ে দাও, কী হিসাবে দিতে হবে, গতিশক্তি হিসেবে দিতে হবে। যদি দাও তাহলে বস্তুটার মোট শক্তি কী হবে, শূন্য হবে, এবং মোট শক্তি শূন্য হলে বস্তুটা কী হবে, মহাকর্ষীয় আকর্ষণ বল থেকে বেরিয়ে চলে যাবে। বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এই যে বস্তুটাকে পৃথিবীর আকর্ষণ বল থেকে বাইরে নিয়ে যেতে হলে কতটা পরিমাণ শক্তি দিতে হচ্ছে, জি বড় এম ছোট এম বাই আর। আবার দেখো আমরা ভূপৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণ জি সমান পেয়েছিলাম জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে তুমি জিএম এর মানটা বার করো, জিএম এর মানটা হচ্ছে জি ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে যদি বসিয়ে দাও তাহলে কত হচ্ছে, জি আর স্কোয়ার ইন্টু এম বাই আর কাটবে, তাহলে জি এম আর। তাহলে এই জির মান, এম এর মান, আর যদি আর এর মানটা বসিয়ে দাও তুমি রেজাল্ট পেয়ে যাবে। জির মান কত, 9.81 ইন্টু 10, আর এটা হচ্ছে 6400, একে যদি মিটারে করে দাও 10 কিউব, তাহলে এইটা যা হবে সেটাই হবে তোমার জুল। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবে তুমি সেটাই হচ্ছে তোমার জুল। যদি ক্যালকুলেশনও করে দিই তাহলে তোমার 9.81
9.81 ইন্টু 64 যদি করি তাহলে তোমার 627 আসছে, 627.84, আর বাকি কটা শূন্য আছে, একটা দুটা তিনটা ছটা ইন্টু 10⁶, আরও যদি এগিয়ে নিয়ে আসো 6.27 ইন্টু 10⁸ জুল। এটা তাহলে তোমার অ্যান্সার হচ্ছে এটা 6.27 ইন্টু 10⁸ জুল। ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে তোমার ভূপৃষ্ঠে যখন ছিল তখন মোট শক্তি ছিল শুধুমাত্র স্থিতিশক্তি, কেন স্থির আছে, এদের গতিশক্তি নেই এর, তার জন্য মোট শক্তি স্থিতিশক্তির সঙ্গে সমান মাইনাস জি বড় এম ছোটো এম বাই আর। আর একে যদি তোমাকে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে হয় তাহলে তাকে তার মোট শক্তি শূন্য করতে হবে, এই জন্য ন্যূনতম কত পরিমাণ শক্তি দিতে হবে, প্লাস জি এম এম বাই আর, সেখান থেকে এই ক্যালকুলেশন করলে। এবার লাস্ট কোয়েশ্চেন, পৃথিবীপৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উচ্চতা থাকা একটি উল্কাপিণ্ডের মুক্তিবেগ কত? দেখো, মুক্তিবেগ যেটা মানে যে বেগে কোনো বস্তুকে ছুঁড়লে বস্তুটা পৃথিবীর মহাকর্ষের আকর্ষণ বল থেকে, শুধু পৃথিবী না, যে কোনো গ্রহের আকর্ষণ ক্ষেত্র থেকে বেরিয়ে চলে যাবে, তাহলে সেইটা হবে সেই গ্রহের মুক্তিবেগ। তো ভি ইকুয়ালস টু আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটা হচ্ছে √2gm/r। এটা ভি ইকুয়ালস টু কী রেজাল্ট পেয়েছিলাম? ভি ইকুয়ালস টু √2gm/r। দেখো এইখানে আরটা কত হচ্ছে, এখানে আরটা হচ্ছে আর প্লাস এইচ, মানে আরটা আমি কী ধরি, পৃথিবীর ব্যাসার্ধ ধরি, কত, 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার প্লাস এইচ হচ্ছে 1800, মানে এটা যদি যোগ করো তোমার 8 4 12 2 হাতে 1 82, তো হ্যাঁ 8200 কিলোমিটার, মানে 8 2 ইন্টু 10⁵ মিটার। এটা তো আর পেলে এইটা। আর জিএম সমান তুমি জানো, জিএম সমান জি ইন্টু আর স্কোয়ার, যদি বসিয়ে দাও তাহলে এখানে এরকম রেজাল্ট পাবে, √2g, আর স্কোয়ারটাকে বাইরে বের করে নিতে পারো, থাক আর স্কোয়ার বাই আর, তাহলে তোমার √2 ইন্টু জির মান হচ্ছে 9.8 বাই 2 ইন্টু 9.8, আর এর মান বসিয়ে দাও কত, আর এর মান পেয়েছো 82 ইন্টু 10⁵, আর বাইরে আর চলে যাবে 64 ইন্টু 10⁵। এটা তো এইটা ক্যালকুলেট করো, এইটা ক্যালকুলেট করলে তুমি এই মুক্তিবেগের মানটা পেয়ে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা কীরকম বার করা হলো? ভি ইকুয়ালস টু √2gm/r। ঠিক আছে, তবে দেখো এইখানে আমরা সাধারণত যে এটা পরিচিত হয়, মানে একে করলে √2g ইন্টু আর, তবে এইটা কিন্তু এইখানে লাগাতে পারবো না, কারণ হচ্ছে তুমি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে চলে যাচ্ছ সেখানে কিন্তু এই জিটা বসাতে পারবে না, তার জন্য মূল যে মানে এই যে সূত্রটা যেখান থেকে এসছে, এইখান থেকে এসছে, তো এইটা লাগালে তুমি সহজেই পেয়ে যাবে। তো এইটা করলে তুমি রেজাল্ট পাবে এই 9.9 কিলোমিটার পার সেকেন্ড, মানে তোমার অ্যান্সার আসবে মিটার পার সেকেন্ডে আসবে, এরকম 9900 কিছু আসবে মিটার পার সেকেন্ড, তাকে 1000 দিয়ে ভাগ করলে তোমার প্রায় আসবে কত, 9.9 কিলোমিটার পার সেকেন্ড। এটা একটু ক্যালকুলেট করে নেবে। তাহলে আজকে মহাকর্ষের এই 5টা অঙ্ক সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাক।